হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস 6 রায় ও মার্টিন সেকেন্ড সাবমেটিভ যে ইভ্যালুয়েশন তার আমরা তৃতীয় স্কুল করব। ঠিক আছে, 3 নম্বর স্কুল বেলুরঘাট গার্লস হাই স্কুল। এই অঙ্কগুলো করতে থাকবো। ঠিক আছে, চলো। প্রথম কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি রয়েছে, 25.38 ডেসিমিটার একে কি ডিকামিটারে প্রকাশ করতে বলেছে, তাই না? আচ্ছা চলো, তাহলে আমরা লিখি প্রথমে এক একটা। কী রয়েছে, 2.5 মানে 25.38 ডেসিমিটার। ডেসিমিটার, তাই তো। এটাকে কিসে প্রকাশ করতে বলেছে, ডেকামিটার। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখো, আমরা যেটা জানি 7 কী হয়, প্রথমে কিলোমিটার, কিলোমিটার, তারপর গেল হেক্টোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে কি হয়, মিটার, তাই না? তারপরে হচ্ছে ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, তারপর কি হয়ে যায় না মিলিমিটার। দেখি এখানে কি বলেছি, ডেসিমিটার, তাই ডেসিমিটার, এখানে ডেকামিটার, তাহলে ডেসিমিটার কোথায় আছে, এখানে রয়েছে। এখান থেকে কোথায় যাবো, ডেকামিটার, তাহলে এখানে আসবো। তাহলে ক ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর, তাই না? তার জন্য এটা কী করবো, দেখো যদি উপর দিকে যাই আমরা, তখন কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, দেখো 1 2 ঘর যাচ্ছি, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এটাকে কী লিখবো, সমান 25.38 একে কত দিয়ে ভাগ করবো না 100 দিয়ে, সরি 100, তাই না? তাহলে কী হয়ে যাবে, সমান। দেখো দুটো শূন্য রয়েছে, তার জন্য আমরা এই দুটোর আগে দশমিক, যেখানে দশমিক রয়েছে সেখান থেকে দুটোর আগে দশমিক বসে যাবে। তাহলে 0.25, দেখো এখানে দশমিক বসে গেছে, তাই না? তাহলে 0.2538, এ তো কি ডেকামিটার, ডেকামিটার হয়ে যাবে, তাই না? তাহলে এই উত্তরটা ঠিক হবে, বুঝে গেল। এবার দেখো তারপরে অঙ্ক 2 দেখের অঙ্ক। 2 দেখের অঙ্ক কী রয়েছে, 0.25 এর কত না 25%, তাই না? সমান সমান কী লিখতে পারি, দেখো দেখো এখানে লেখা আছে না। আচ্ছা, 25 এই দশমিকের জন্য 1, পরে কটা সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা, তার দুটো শূন্য, বোঝা গেল। গুণিত এখানে কত রয়েছে, 25% মানে কি, এর নিচে 100 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবারে দেখো গুণ যদি করি 25 আর 25, তাহলে 25 গুণিত 25, গুণ করলে কত হয়ে যাবে, 5 5 25 5 হাতে 2 10, 5 10 11 12, 5 10 0, হাতে 1 10 2 2 4 5, তাহলে কত হয়েছিল, 5 2 6, তাহলে 625। নিচে কত হয়ে যাবে, দেখো এই দুটোকে গুণ করলে 1 1 1, কটা শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য, মোট কটা শূন্য, 1 2 3 4টা শূন্য, তাই না? তাহলে কত হয়ে যাবে, সমান কটা পর দশমিক, 1 2 3টা, কিন্তু এখানে 4টা সংখ্যা রয়েছে, তাহলে আমরা লিখবো 6 2 5, দেখো টোটাল 4টার পর দশমিক বসাতে হবে, তাই জন্য এখানে একটা শূন্য দিয়ে এখানে দশমিক, বুঝে গেল। তাহলে উত্তর কোনটা হবে, এটা হয়ে যাবে, ঠিক আছে। চলো, এরপর কী বলেছে, 3 দাগে, দেখো 3 থেকে রয়েছে 3টি মৌলিক সংখ্যার লসাগু কত না, 3টি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে 3টি সংখ্যার গুণফল, বোঝা গেল। 3টি মৌলিক সংখ্যার লসাগু কত হবে, 3টি মৌলিক সংখ্যার গুণফল, তাই না? তাহলে আমরা কি লিখবো, 3 দাগ, 3টি মৌলিক সংখ্যার লসাগু সমান কি হয়ে যাবে, সংখ্যা 3টির গুণফল, সংখ্যা 3টির গুণফল, বোঝা গেল। চলো, এরপর আমরা সত্য মিথ্যাটা করব। দেখো 4টা রয়েছে, সত্য অথবা মিথ্যা লেখো। বলা হয়েছে সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা, এটা সত্য না মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। তার কারণ কি, দেখো সকল অসীম সংখ্যাগুলো কীরকম হয়েছে, তো এরকম 3.3 3 3 এরকম যদি হয়ে যায়, তখন আমরা সেটাকে কী বলবো, অসীম দশমিক সংখ্যা,
তাই না? যদি এরকম থাকে যে 0.333 এইভাবে থাকে, তাহলে আমরা কী লিখবো? এটাকে লেখা হয় 0.3 দিয়ে পৌনঃপুনিক দিয়ে দেওয়া হয়, তাই না? বলেছে এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, কিন্তু এখানে বলেছে আবৃত, মানে দেখো 3 বারবার চলে আসছে, তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা, তাই না? কিন্তু বলেছে এটা এটা হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে 0.3, তারপরে চলে আসবে একটা শূন্য, আবার চলে আসবে 3, আবার একটা শূন্য, আবার চলে আসবে 3, আবার একটা শূন্য। তখন দেখো এটা কি বারবার দেখো তিনটে, এখানে তিনটে, এখানে দুটো, এইভাবে প্রথম একটা, দুটো, তিনটে, এরপরে চারটা হয়ে যাবে, তাই না? আবার জিরো হয়ে যাবে। দেখো এখানের ক্ষেত্রে আমরা কিন্তু আবৃত্তি পাচ্ছি না, কেন না? দেখো এগুলো ফিরে ফিরে আসেনি একই রকমভাবে, কিন্তু এখানের ক্ষেত্রে 3, আবার 3, আবার 3 এইভাবে আসছে। তাহলে এখানে বারবার একই সংখ্যা ফিরে আসছে, তখন সেটাকে আমরা বলবো আবৃত্তি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এইভাবে পাবো না। কীরকম পাবো? যে 3, তারপর শূন্য, আবার 3, আবার শূন্য, এইভাবে যখন চলতে থাকবে তখন সেটাকে আমরা কী বলবো? আবৃত্তি দশমিক সংখ্যা বলবো না, তাই না? এর জন্য এটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। চলো এরপর দেখুন কী বলা রয়েছে 5টা। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তীয় সংখ্যা। দেখো আমরা একটা পঞ্চভুজ আঁকবো, ঠিক আছে? দেখো আমরা একটা যদি পঞ্চভুজ আঁকি, এইভাবে আঁকছি, দাঁড়াও, 1, 2, 3, 4, 5, এটা পঞ্চভুজ। 1, 2, ABCDE, তাই না? এবার আমরা এখানে একটা বিন্দু নিলাম, দিয়ে সবগুলোকে যোগ করবো। 1, 2, 3, 4, 5, তাই না? তাহলে এটা কী হয়ে যাবে? একটা পঞ্চভুজ, তাই না? এটা একটা পঞ্চভুজাকার পিরামিড হয়ে যাবে, তাই না? তাই তো? তাহলে এখানে বলেছে পিরামিডের প্রান্তিকীয় সংখ্যা, প্রান্তিকের সংখ্যা, ঠিক আছে? প্রান্তিকীয় সংখ্যা কটা হয়ে যাবে? আমরা গুনে ফেলি। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কটা হয়ে যাবে? 10টি। কথাটা বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে এর উত্তরটুকু হয়ে যাবে 5 থেকে উত্তরটা হয়ে যাবে 10টি। ঠিক আছে, এরপর আমরা শূন্যস্থান পূরণ করব। বলা রয়েছে 40 লিটার। 40 লিটারের কত অংশ? 3/20 অংশ, তাই না? সমান সমান কত লিটার? আচ্ছা, এক্ষেত্রে আমরা কী করব? 40 গুণিতক দিয়ে দেবো 3/20, ঠিক আছে? এবার দেখো 0 0 কেটে দিলাম, 2 2 4, তাহলে কত হয়ে যাবে? সমান 2 গুণিতক 3, 3 দিয়ে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এটা কত হলো? 6 লিটার, ঠিক আছে? এখানে উত্তর হয়ে যাবে 6 লিটার, ঠিক আছে? চলো এরপর আমরা 2 দাগের অঙ্ক করব। বলেছে গসাগু গুণিত লসাগু সমান কী হয়? সংখ্যা দুটির কি গুণফল হয়, তাই না? তাহলে আমরা এটা সূত্র বলেছি, তাহলে এটা লিখবো কি? গসাগু গুণিত কি হয়ে যাবে? লসাগু, সমান সমান দুটি সংখ্যার গুণফল হয়ে যাবে, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল। বোঝে কে? এবার দেখো কী রয়েছে 3 দাগের, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এটা প্রথমে একটা রয়েছে মানের ঊর্ধ্বক্রমের সাথে, তাই না? আচ্ছা, এটাই কীরকম করবো আমরা? 1 দাগ 0.63, তাই না? উপরে দুটোতে পৌনঃপুনিক রয়েছে। এটাকে লিখতে পারি আমরা এরকমভাবে যে 6, 3 বাই, দেখো দুটোতে পৌনঃপুনিক রয়েছে, মানে যে 2 9 হয়ে যাবে, ঠিক আছে? এবার কাটাকুটি করি, 3 কাটো, 3 2 6, 3 3, 3 কাটি, 3 3 9, 3 3 9, তাই না? আবার 3 কাটো, 3 7 21, 3 কাটলে 11 হয়ে যাবে, তাই না? তাহলে হয়ে যাবে কত? 7/11, এটা একটা হলো। তারপর কী রয়েছে? 5/6, তাহলে নিচে লিখবো আমরা 5/6। তারপর কত রয়েছে? 3/4, এখানে লিখলাম 3/4, ঠিক আছে? এটাকে সমান চিহ্ন দিয়ে দেবো, এটাকে সমান চিহ্ন, এটাকে সমান চিহ্ন। এবার 11, 6 আর 4 লসাগু করবো। কত করবো? 11, 6 আর 4 লসাগু দেখো 2 11 হয়ে যাবে, 2 3 2 2 4। তাহলে এবার আমরা কী করি? এটাকে গুণ করবো, সমান 11 2 22, 22 আর 3 2 6, 6 2 12, 2 হাতে 1 দশক, 6 2 12 13, কত হিসেবে? 132। তাই আমরা এটাকে এখানে গুণ করে দিই, গুণিত কত হয়ে যাবে? 132। এটাকে গুণ চিহ্ন দিয়ে দেবো, দিয়ে লিখবো 132
এখানে গুণ চিহ্ন দিতে 132। কথা বোঝা গেল? এবার দেখো কাটাকুটি করি। 11 দিয়ে 11 একে 11, 11 দিয়ে 22, তাই না? সমান 7 গুণিত কত 21, 12, 12 সাথে কত 84 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এটা দিয়ে 6 কাটে, 6 দিয়ে 12, তাহলে আবার 12 হয়েছে, আবার 6 দিয়ে 12, তাহলে কত হলো 5 গুণিত 22 সমান দেখো 5 10 0 হাতে 1 10, 5 10 একে 11 হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে 4 কাটো, 4 3 12, আবার 4 3 12, তাহলে কত হয়ে যাবে 33 3 99 হয়ে যাবে। এবার কি বলেছি ঊর্ধ্বক্রমের সাথে ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়। দেখো এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা পাচ্ছি, এটা ছোটো পাচ্ছি, তাই না? তারপর এটা, তারপর এটা, তাহলে এইটা হয়ে যাবে। অতএব 0.63, এটা উপর পৌনপুণিক, এটা সবচেয়ে ছোটো, তাই না? তাহলে আমরা ছোটো থেকে বড় সাজাবো। লেস দেন, এবার এটা ছোটো, এটা মানে কি 3/4, তারপরে কত হয়ে যাবে 5/6, তাহলে আমাদের উত্তর এটা হয়ে যাবে, তাই না? ঠিক আছে, চলো এরপর কি বলেছি দেখো 2 দাগের অঙ্ক। দেখো বলেছি 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের ওপরে আছে বলেছি, তাই না? আচ্ছা দেখো বাঁশটি কত মিটার লম্বা 55 মিটার, তাই না? তাহলে আমরা লিখবো কি অতএব 2 দাগে বাঁশটি লম্বা সমান সমান কত 55 মিটার। বোঝা গেল? এটা 55 মিটার লম্বা বলেছি। আচ্ছা কাদা ও জলের নিচে আছে, আমরা কি লিখবো কাদা ও জলের নিচে কত আছে, জলের নিচে রয়েছে 11 মিটার, তাই না? আচ্ছা তাহলে জলের উপরে কত আছে, অতএব কাদা ও জলের উপরে আছে জলের উপরে আছে সমান সমান দেখো, তাহলে আমরা কী করি এটাকে বিয়োগ করে দিতে হবে, তাই না? কারণ কি পুরো বাঁশটা লম্বা হচ্ছে 55 মিটার। আচ্ছা আমরা যদি একটা বাঁশ এঁকে নিই, এখানে দেখো এইভাবে একটা বাঁশ অঙ্কন করলাম, এটা পুরোটা দৈর্ঘ্য কত, পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার। আচ্ছা কাদা ও জলের নিচে ধরো এখানে কাদা, এখানে কাদা, এখানে জল, তো এই কাদা ও জল মিলে কত আছে 11 মিটার। বলছি তাহলে ওপরে কত অংশ আছে, অর্থাৎ কাদা ও জলের উপরে কত আছে, তাহলে আমরা 55 থেকে 11 বিয়োগ করে দেবো, তাই না? আছে সমান 55 মাইনাস কত 11, তাহলে কত হয়ে যাবে 44 মিটার। বোঝা গেল? এবার বলেছি এটা বাঁশটির শতকরা কত অংশ, তাহলে শতকরা যখন বের করতে হবে শতকরা সূত্র রয়েছে, তাহলে অতএব বাঁশটি শতকরা কাদা ও জলের ওপরে আছে, জলের ওপরে আছে সমান, সূত্র কী হয় না বাঁশটির মোট দৈর্ঘ্য বা বাঁশটির মোট দৈর্ঘ্য, বাঁশটির মোট দৈর্ঘ্য গুণিত কী হয় যে জলের উপরে কতটা আছে, তাহলে এখানে লিখতে হবে জল ও কাদার উপরে আছে, কাদা ও জলের ওপরের দৈর্ঘ্য, কথাটা বোঝা গেল? গুণিত কত করবো 100। বোঝাতে পারলাম কীরকম, তাহলে দেখো সমান কাদা ও জলের উপর কত আছে, কাদা ও জলের উপর হচ্ছে 44, তাহলে এখানে কত বসাবো 44। নিচে কত বাঁশটি মোট দৈর্ঘ্য কত, মোট দৈর্ঘ্য রয়েছে 55, তাহলে এখানে বসাবো 55, গুণিত কত করবো 100। এবার দেখো 11 থেকে কাটো, 11 4 44, 11 5 55, তাই না? 5 কাটো, 5 2 10 0, তাহলে কত হলো সমান সমান 4 গুণিত 20, তাহলে দেখো 20 4 কত 80, তাহলে এত পার্সেন্ট হয়ে যাবে, তাই না? এত পার্সেন্ট। কথা বোঝাতে পারলাম? চলো এরপর দেখো অঙ্কটা করবো আমরা। দেখো কী রয়েছে, এটা সরল করো, তাই না? প্রথমে রয়েছে 45.85 মাইনাস, আচ্ছা 6.29 প্লাস 15.06,
দিয়ে এখানে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনীর শেষ ভাজিত 5, তাই না? আচ্ছা, আমাদের সূত্র কী হচ্ছে? বদমাস সূত্র, BOD MAS, তাই না? এই সূত্র আমরা করতে পারি। তাহলে আমাদের প্রথম দেখো বদমাসে বি মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তার ব্র্যাকেট মানে কি? আমাদের প্রথম বন্ধনী, প্রথমে রেখা বন্ধনী কাজ করতে হয়, তারপরে কি প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এখানে রেখা বন্ধনী নেই, তাহলে প্রথম বন্ধনীর কাজ করতে হবে আমাদের। তাহলে দেখো সমান চিহ্ন দিলাম, এখানে রয়েছে 45.85 মাইনাস, তার প্রথম বন্ধনী এটা রয়েছে, তাহলে এটা কি যোগ করতে বলেছে, তাহলে আমরা যোগ করবো বাইরে। তাহলে কত? 6.29, আর কত আছে? 15.06 যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 9 5 1.3, আর এটা হচ্ছে 5 10 11 1 হাতে 2 হয়ে গেল। হ্যাঁ সরি, মোট 2। তাহলে এখানে কত লিখবো? 21.35। দ্বিতীয় বন্ধনী কমপ্লিট, ভাজিতে কত রয়েছে? 5। এবার থেকে বলেছি এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে, কারণ কি আমার এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তাহলে এটাকে বিয়োগ করবো। 45.85 21.35, তাই না? এটাকে বিয়োগ করে দেবো 0, 8 থেকে 3 বিয়োগ করলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2, তাই না? কারণ কি 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়েছে। তাহলে এখানে লিখবো কত? সমান 24.50 ভাজিত কত? 5। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে আবার ভাগ করবো, তাহলে এইটাকে আমরা এখানে ভাগ করে নিই, ঠিক আছে? তাহলে কত দিয়ে ভাগ করবো? 5, 5 4 20, তাহলে 4 নামবে। এবার দেখো পরের সংখ্যা নামাবো, কিন্তু তার আগে দশমিক, তাহলে এখানে দশমিক বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে কত নামবে? 5, 5 9 কত? 45, তাই না? এবার কী রয়েছে? 0, তাহলে 0 বসালাম, 5 0 0, তাই না? তাহলে কত উত্তর হয়ে গেল এখানে? এটা হয়ে গেল। তাহলে লিখবো আমরা সমান 4.990, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এরপরে দেখো আমরা এরপর 4 দাগের অঙ্ক করব। দেখো বলেছি আজ 4 দাগ, আজ আমরা মোটর গাড়িতে এত কিমি পথ যাব, 1 কিমি পথ যেতে কত লিটার? না, মোটর গাড়ি 0.078 লিটার পেট্রোল খরচ হয়। তাহলে ওই পথ মানে এই পথ যেতে কত টাকা খরচ হবে, সরি কত লিটার পেট্রোল খরচ হবে। তাহলে আমরা প্রথম কী লিখব? যে 1 কিমি যেতে খরচ হয়, যেতে পেট্রোল খরচ হয় সমান কত? 0.078 লিটার, তাই না? তাহলে 1 লিটার যেতে পেট্রোল খরচ এত লিটার, তাই না? সরি 1 কিমি যেতে খরচ এত লিটার। এখানে কত বলেছি? 9 4 অর্থাৎ 94.5 কিমি যেতে পেট্রোল খরচ হবে, সমান, তাহলে কত খরচ হবে? এটার সঙ্গে আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে 0.078 গুণিতক 94.5 এত কি লিটার হয়ে যাবে এখানে, তাই না? তাহলে এটাকে আমরা গুণ করব। কত রয়েছে দেখো, আমরা শুধু এইটার সঙ্গে এটাকে দশমিকের কথা ভাববো না প্রথমে। তাহলে 9 4 5 একে গুণ করব 78 দিয়ে, তাই না? গুণ করে ফেলি। 8 5 40 0 হাতে 4 দশক, 8 4 32 4 36 6 হাতে 3 দশক, 9 72 73 74 75, তাহলে কত হিসেবে এখানে 75 বুঝে গেল। এবার দেখো 7 5 35 5 হাতে 3 দশক, 7 5 35 5 হাতে 3 দশক, 7 4 28 29 30 31 31 1 হাতে 3 দশক, 9 7 63 64 65 66, তাহলে কত হয়ে যাবে? 66। তাহলে আমরা যোগ করে ফেলি 0 5 10 11 1 হাতে 1 দশক, 5 6 7 6 12 13 7, তাহলে এখানে কত লিখবো আমরা? সমান 7 3 7 1 0, ঠিক আছে? এত। এরপরে দেখো আমরা দশমিক বসাবো কটার পর? এখানে দেখো একটা এখানে রয়েছে পেছন দিক থেকে 1 2 3
মোট 4টার পর, কারণ এখানে 3টে, এখানে একটা, মোট 4টা, তাহলে 1 2 3 4, তাহলে এখানে দশমিক বসে যাবে, তাই না? তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 7.371। দেখো দশমিকের শূন্যের কোনো মূল্য থাকে না যদি না পরে কোনো সংখ্যা থাকে, তাহলে এত কি হয়ে যাবে? লিটার। বোঝা গেল? চলো এরপর আমরা 4 দাগের অঙ্কগুলো করব। দেখো 4 দাগের একেরটা কী বলা রয়েছে, যে চিনির দাম বেড়ে যায়, আমরা ঠিক করেছি এখনকার থেকে এত% চিনি ব্যবহার কম করব। ঠিক আছে, চিনির দাম বেড়ে গেছে, এর জন্য আমাদের খরচ বাঁচাতে হবে, এর জন্য আমরা ভাবলাম যে চিনির দামটা একটু চিনিটার ব্যবহার একটু কম করব। ঠিক আছে, আচ্ছা বর্তমানে দেখো প্রতিদিন এত গ্রাম চিনি ব্যবহার করে, তাহলে 225 গ্রাম চিনি এখন ব্যবহার করি, তাহলে যেহেতু দাম বাড়বে তার জন্য আমাদের এখান থেকে একটু কি কম ব্যবহার করতে হবে চিনি, তাই না? তাহলে আচ্ছা তারপর দেখো কমানোর পরে প্রতিদিন আমরা কমানোর পর মানে ব্যবহার কমানোর পর আমরা প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করব, তাহলে এখন 625, তাহলে এর থেকে আমরা কত কম ব্যবহার করব সেটা বের করতে হবে। আর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, তাহলে এখন আমরা এত ব্যবহার করি, তখন আমরা কত ব্যবহার করবো সেটাও বের করতে হবে। ঠিক আছে, তার জন্য দেখো আমরা এটা কী করবো, প্রথম রয়েছে 625, এটার সঙ্গে কত বলেছে এখানে 4% কম করবো, তাহলে লিখবো আমরা 4%, মানে কি 4/100, তাই না? তো কাটাকুটি করি, আমরা যদি 5-এ দিই, 5 দিয়ে 10 0, 5-এ দাও, 5 একে 5 12, 5 দিয়ে 10, 5 5 25, এবার দেখো আবার কত দেবো, 4-এ দাও, 4 একে 4, 4 5 20, 5-এ দাও, 5 2 10, 5 5 25, তাহলে কত হলো 25 গুণিত 1 সমান কি 25, তাহলে এত গ্রাম চিনি আমরা কম ব্যবহার করবো, কারণ 4% কম ব্যবহার করবো বলেছি। তাহলে দেখো অতএব কী লিখবো, যে কমানোর পরে প্রতিদিন কত গ্রাম 25 গ্রাম কম ব্যবহার করব, তার প্রতিদিন কত গ্রাম 25 গ্রাম চিনি, এটা ঠিক আছে, চিনি কম ব্যবহার করব। কথাটা বোঝা গেল? ঠিক আছে, এবার বলছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, তাহলে দেখো আমরা কী করবো, অতএব এখন কত ব্যবহার করি 625 গ্রাম, এত গ্রাম কম ব্যবহার করবো, তাহলে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, তাহলে 600 এত গ্রাম, তাহলে এই গ্রামটা আমরা কি প্রতিদিন ব্যবহার করবো, তাহলে কী লিখবো, অতএব প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করব। কথাটা বোঝা গেল? চলো এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছি, 2 দাগেরটা, দুটি সংখ্যার যোগফল এত রয়েছে, তাই না? আমরা কি লিখবো, আচ্ছা পরে লিখছি, সংখ্যা দুটি গসাগু দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে তা নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা আমরা এখানে লিখবো দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার কত রয়েছে, যোগফল সমান রয়েছে 384, তাই না? আচ্ছা দুটি সংখ্যার গসাগু কত, দুটি সংখ্যার গসাগু সমান সমান রয়েছে 84, তাই না? এখন আমরা কি করব, এই দুটোকে ভাগ করে দেবো, তাহলে অতএব 384 ভাজিত 48, তাহলে এটাকে ভাগ করে ফেলি আমরা এখানে, তাহলে 384 এটাকে ভাগ করবো কত দিয়ে 48, দেখো এটা হচ্ছে 7 4 28, আমরা যদি 7-এ দিই 7 4 28, সরি ভুল বললাম, এটাকে আমরা 8-এ দেবো, ঠিক আছে, 8 8 64 4 হাতে 6 দশক, 8 4 32, 33 34 35 36, কত হয়ে যাবে এখানে, সরি 8 4 32 আর 6 মানে 38 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভাগফল কত পেল 8, এই 8টাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব, তাহলে কী লিখবো, অতএব 8কে পরস্পর
মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করে পাই। আকারে প্রকাশ করে পাই। দেখো, যদি আমরা এটাকে 8টাকে মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করি, যোগফল আকারে প্রকাশ করি, তাই না, তখন কীরকম পাবো? দেখো, যে দুটো মৌলিক সংখ্যা যেটা পরস্পর মৌলিক, ঠিক আছে, সেটাকে যোগ করে আমাদের 8 আনতে হবে। তাহলে কী হতে পারে? যেমন দেখো, তাহলে 1 যুক্ত 7, দেখো 1 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, এবং দুটোকে যোগ করলে কত পাবো? 8 পাবো। এটা হতে পারে। আর কি হতে পারে? 3 যুক্ত 5, দেখো 5 3 8 হচ্ছে, তাহলে 3 আর 5কে যোগ করে আমরা 8 পাবো। আর কিছু সংখ্যা যোগ করে আমরা 8 পাবো না, যেটা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো এখানে 2 যুক্ত 4 করে দেখো পরস্পর যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে কোনটা হবে? এটা হবে। এবার বলছি সংখ্যা দুটি কী কী হতে পারে? অতএব সংখ্যা দুটি সমান কী হতে পারে? দেখো, এই 1-এর সঙ্গে আমরা কত ঘষাঘু কত রয়েছে? 48, তাহলে এটার সঙ্গে 48 গুণ। আবার বলেছে 7 এর সঙ্গেও 48 গুণ। বোঝা গেল? আরেকটা কী হতে পারে? 3-এর সঙ্গে ঘষাঘু কত? 48, তাহলে 48 গুণ। আর 5-এর সঙ্গে কত গুণ? 48 গুণ, তাই না? এগুলোকে আমরা গুণ করে বুঝতে থাকি। 48 একে 48 হলো। 7 8 56, 6 হাতে 5 দশক, 7 28, 29 30, 31 32, তাহলে কত হয়ে যাবে এখানে? 336। এটা একটা হলো। আরেকটা কী হয়ে যাবে? দেখো এখানে 48, তাই না, সরি এটা 8, হ্যাঁ, 8 3 24, 4 হাতে 2 দশক, 4 3 12 13 14, হ্যাঁ, এটা হচ্ছে 8 5 40, 0 হাতে 4 দশক, 5 4 20 21 22 23, সরি 8 5 40, 0 হাতে 4 দশক, 5 4 20 21 22 23 24, তাহলে কত হয়ে যাবে এখানে? 240। কত বোঝা গেল? এটা খুব ভালো অঙ্ক, এটা অনেকবার পরীক্ষাতে দিয়েছে, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো এরপরেরটা দেখো, এখানে বলেছে 6 8 10 এবং 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করতে বলেছে যা 300 এবং 500 এর মধ্যে অবস্থিত, তাই না? তাহলে প্রথমে আমাদের কাজ হবে এটাকে, এই 4টা সংখ্যাকে লসাগু করা, ঠিক আছে? তাহলে আমরা 6 8 10 12 এগুলো কী করবো? লসাগু করবো। 2 দাও, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, আবার কত দেবো? 3 দাও, 3 1 3, 3 2 সরি 3 1 3, 3 4 হয়ে যাবে এখানে, কারণ কি এটা কাটাকুটি যাবে না। তাহলে আপনারা বুঝে যাবে এটা কী হয়ে যাবে? এটা 5 হয়ে যাবে। 3 2 6, আবার কত দেবো আমরা? 2 দেবো। 1 2 2 4, 5 2 1 2, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে? তাহলে আমরা এখানে লিখছি অতএব লসাগু সমান কত হয়ে যাবে? সবগুলোর গুণফল। তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5, আর একগুলো আমরা লিখবো না, কারণ 1-এর সঙ্গে যা গুণ করে সেটাই হয়ে যায়, তাই না? তাহলে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 12 2 24, তাই না? দেখো আরেকবার বলছি, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, আচ্ছা এখানে 12 লিখলাম। এবার কত হয়েছে? 5 দিয়ে 10। দেখি এটাকে যদি গুণ করি, 12 0 0 বা 10 দিয়ে 20 0 হাতে 2 দশক, 10 দিয়ে 20 0 হাতে 2 দশক, 10 একে 10 একে 11, সরি ভুল হয়েছে মনে হচ্ছে, 10 আচ্ছা সরি 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে যাবে? 120, ঠিক আছে? এবার বলেছি দেখো এইটা 300 আর 500-র মধ্যে নেই, কত রয়েছে? মাত্র 120। তার জন্য আমরা কী করব? অতএব দেখো 120-র সঙ্গে আমরা 2 গুণ করব, আবার কি 120-র সঙ্গে আমরা 3 গুণ করব, 120-র সঙ্গে আবার 4 গুণ করব, এটা গুণ করি আমরা। তাহলে এখানে কত হয়ে যাবে? 0 2 2 4, 2 1 2, 3 0 0, 3 2 6, 3 1 3, আরেকটা কত হচ্ছে দেখো 4 0 0, 4 2 8, 4 1 4। তাহলে দেখো এটা তো আমরা পাচ্ছি না,
কোনটা পাচ্ছি 300-এর ওপর এবং 300-এর থেকে বড় এবং 500-এর থেকে ছোট, তাহলে এইটা পাচ্ছি। তাহলে সংখ্যা দুটো কী কী হতে পারে? এখানে একটি সংখ্যা চাইছে, আমরা কিন্তু দুটো সংখ্যা বের করেছি, তাহলে একটি সংখ্যা এটা হয়ে যাবে, তাই না? তাহলে অতএব সংখ্যাটি সমান, অতএব সংখ্যাটি সমান কী হতে পারে? যে কোনো একটা লিখে দাও, 360। বুঝে গেল? চলো এরপর আমরা 5 দাগে করব। দেখো একটা কী রয়েছে, যে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। দেখো ঘনবস্তু কাকে বলে? যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য কমা প্রস্থ কমা উচ্চতা, এই তিনটি আছে, তাদেরকে আমরা ঘনবস্তু বলি। যেমন কী হয়, ইট, বই ইত্যাদি হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আরও করে বলছি, ঘনবস্তু কাকে বলে? যে সমস্ত বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা উভয়ই আছে, তাদেরকে আমরা কি বলবো? ঘনবস্তু বলবো। যেমন আছে বই, খাতা, পেন, ইট প্রভৃতি, ঠিক আছে? এরপর দেখো, এরপর প্রশ্ন কি রয়েছে, দেখো কি বলেছে, একটি আয়তঘনকে কয়টি তল কয়টি ধার রয়েছে। আচ্ছা আয়তঘনটা কীরকম হয়? আমরা যদি ইট মনে করি, সেই ছবিটা আমরা এঁকে নিয়েছি, একটা ইট মনে কর, একটা এইভাবে হয়, তাই না? ইটটা ঠিক এইরকম হয়। এটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে কীভাবে আঁকা হচ্ছে। এটা ঠিক এইরকম, দেখো প্রথমে একটা রেখা টানলাম, প্রথম একটা আয়তক্ষেত্র, আবার একটা এখানে আয়তক্ষেত্র আঁকবে, ঠিক আছে, দিয়ে সকলকে যোগ করে দাও। তাহলে এখানে বলেছে আয়তঘনের কয়টি তল? আয়তঘনের রয়েছে 6টি তল। কারণ দেখো ইটের 6টি তল রয়েছে, এখানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এখানে সামনে একটা, মোট 6টা, তাহলে 6টা তল রয়েছে। এবারে বলেছি ধার সংখ্যা মানে বাহুগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, 6টি, 7টি, 8টা, 9টা, 10টা, 11টা, আর এমন হচ্ছে এখানে ছেড়ে দিয়েছি, মোট 12টা। তাহলে কটা হয়ে যাবে? 12টি, ঠিক আছে। এবারে বলেছি প্রদত্ত চিত্রে কয়টি সরল রেখাংশ আছে। চিত্রটা সবাই দেখতে পাচ্ছে আশা করি। তাই এখানে কটা সরল রেখাংশ আছে? দেখো এখান থেকে এখান পর্যন্ত একটা, দুটো, আচ্ছা এখান থেকে একটা, 3টে, 4টে, 5টে, 6টে, 7টে, আচ্ছা এখানে 8টা, 9টা, আচ্ছা কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, দাঁড়াও আমরা যদি ছবিটা আঁকি, দেখো নিচটা কি ত্রিভুজ বলেছে, তাই না? এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এবার ওপর থেকে টানা হয়েছে, আচ্ছা দেখছি, দাঁড়াও, একটা, দুটো, তিনটে, আচ্ছা এবার দেখো এক নিচে ত্রিভুজ, 1 2 3 4 5 6, আচ্ছা কোথাও একটা ভুল হচ্ছে দেখছি, দাঁড়াও। দেখো ছবিটা কী রয়েছে, দেখো প্রথমে দেখো এখান থেকে একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা, 7টা। এবার দেখো 7টা হচ্ছে এখান থেকে এখানে একটা, 8টা, এখান থেকে একটা, 9টা, আর এখান থেকে পুরো একটা, মোট 10টা। তাহলে কটা হয়ে যাবে এখানে? 10টি। বুঝতে পারলাম কী রয়েছে। আরেকবার ছবিটা আঁকছি, আচ্ছা এঁকে দেখাচ্ছি। প্রথম কী রয়েছে, এখানে একটা ত্রিভুজ, এখান থেকে টানা হয়েছে, তাই না? আমরা যোগ করে দিলাম। তাহলে কোনটা হচ্ছে দেখো, এখানে একটা, দুটো, তিনটে, আচ্ছা 4টা, 5টা, 6টা, 7টা, এখান থেকে 8টা, এখান থেকে একটা, 9টা, আর এখান থেকে পুরো এখান পর্যন্ত একটা, মোট 10টা। তাহলে কটা হয়ে যাবে? 10টি, ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্ত। আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি যখন ভিডিওটি আপলোড করব তোমরা তখন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।